শহরের যান্ত্রিক জীবন আর ডেডলাইনের চাপে পিষ্ট হতে হতে রুহানের মনে হচ্ছিল তার ভেতরের শিল্পী সত্তাটা মরে যাচ্ছে। তার ক্যানভাসগুলো ধূসর আর প্রাণহীন লাগছিল। শান্তি আর অনুপ্রেরণার খোঁজে সে সিদ্ধান্ত নিল কিছুদিনের জন্য একেবারে প্রত্যন্ত এক গ্রামে গিয়ে থাকবে। তার এক দূর সম্পর্কের আত্মীয়র মাধ্যমে ব্যবস্থা হল পদ্মা নদীর ধারে এক পুরনো জমিদার বাড়ির। বাড়িটা নাকি বহুদিন খালি পড়ে আছে। গ্রামের নাম অদ্ভুত, ছায়া দুপুর। বাস থেকে নেমে কর্দমাক্ত পথ ধরে যখন রুহান জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল, তখন পড়ন্ত বিকেল। বিশাল দোতলা বাড়িটা যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে, শ্যাওলা জমে কালচে সবুজ হয়ে গেছে দেওয়াল। বাড়ির সামনে একটা বিশাল শিউলি ফুলের গাছ, আর পেছনে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, যা নদীর তীরে গিয়ে মিশেছে। বাড়ির কেয়ারটেকার করিম চাচা এক শীর্ণকায় বৃদ্ধ, মুখে বয়সের অজস্র বলিরেখা। তালা খুলতে খুলতে বিড়বিড় করে বলল, সাহস তো ভালো আপনার বাবু, এই বাড়িতে একা থাকবেন? রুহান হেসে বলল, ভয়ের কি আছে চাচা? আমি তো ভূত প্রেতে বিশ্বাস করি না, একটু নির্জনতা দরকার। করিম চাচার চোখ দুটো যেন মুহূর্তের জন্য দপ করে জ্বলে উঠল। সে নিচু গলায় বলল, বাবু, এই গ্রামে ভূত নাই, কিন্তু যা আছে তা ভূতের চেয়েও ভয়ঙ্কর। সে চোখে দেখা যায় না, শুধু তার অস্তিত্ব টের পাওয়া যায়। এখানকার মানুষ তাকে হাওয়া বলে ডাকে। রুহান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, হাওয়া মানে বাতাস? জি বাবু, তবে এ সাধারণ বাতাস না, এ হল অভিশপ্ত বাতাস। কান পাতলে তার ফিসফিসানি শুনতে পাওয়া যায়। সাবধানে থাকবেন। করিম চাচা তাকে দোতলার একটা বড় ঘর গুছিয়ে দিয়ে চলে গেল। রুহান তার জিনিসপত্র রেখে ঘরের বিশাল জানালাটা খুলে দিল। হু হু করে এক ঝলক ঠান্ডা বাতাস এসে তার চুলগুলো এলোমেলো করে দিল। বাইরে তখন সন্ধে নামছে, নদীর পানি চিকচিক করছে শেষ আলোয়। পরিবেশটা এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে আসছিল। রুহানের মনে হল, এটাই তো সে চেয়েছিল। প্রথম দুদিন স্বপ্নের মতো কাটল। রুহান সকালে পাখির ডাকে ঘুম থেকে উঠত, সারাদিন ছবি আঁকত, বিকেলে নদীর ধারে একা একা হাঁটত। তার ক্যানভাসে আবার রং ফিরতে শুরু করেছিল। সে গ্রামের সহজ সরল জীবন আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। সমস্যা শুরু হলো তৃতীয় রাতে। সেদিন পূর্ণিমা ছিল। জানালার বাইরে রূপালী আলোয় ভেসে যাচ্ছিল চরাচর। রুহান তার নতুন আঁকা একটা ছবির দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হল, ঘরের ভেতর তাপমাত্রা যেন অনেকটা কমে গেছে। একটা হিমশীতল স্রোত তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। সে দেখল, ঘরের কোনায় রাখা তার ইজেলের ওপর ঢাকা দেওয়া কাপড়টা আলতো করে দুলছে, অথচ জানালা বন্ধ, ফ্যানও চলছে না। প্রথমে সে পাত্তা দিল না, কিন্তু কিছুক্ষণ পর সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। এতটাই মৃদু সেই শব্দ যে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কোনো নারী কণ্ঠ। রুহান চমকে উঠে পেছনে তাকাল। কেউ নেই। মনের ভুল, নিজেকে বোঝাল। কিন্তু সেই রাত থেকে ফিসফিসানিটা তার সঙ্গী হয়ে গেল। কখনো মনে হতো রান্নাঘর থেকে কেউ তাকে ডাকছে, কখনো মনে হতো ছাদের ওপর খালি পায়ে কেউ হেঁটে বেড়াচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল শিউলি ফুলের গন্ধটা। অসময়ে, বিশেষ করে মাঝরাতে, পুরো ঘরটা তীব্র শিউলি ফুলের গন্ধে মমও করত। পরদিন সকালে করিম চাচাকে সে কথাটা বলতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাবু, আপনাকে তো আগেই সাবধান করেছিলাম, ওই শিউলি গাছটার নিচেই নাকি তাকে কবর দেওয়া হয়েছিল। তার নাম ছিল হাওয়া। এই জমিদার বাড়িরই এক মেয়ে ছিল সে, অপরূপ সুন্দরী, কিন্তু বড় অভিমানী। এক পূর্ণিমা রাতে নদীর জলে ডুবে মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। তারপর থেকেই তার আত্মা এই বাড়ির বাতাসে মিশে গেছে। সে সঙ্গী খোঁজে। রুহানি কল্প উড়িয়ে দেওয়ার চেষ্টা করল, তার বুকের ভেতর একটা অজানা ভয়ে দানা বাঁধতে শুরু করল। দিন গড়ানোর সাথে সাথে হাওয়ার অস্তিত্ব আরও প্রকট হতে শুরু করল। এখন আর শুধু ফিসফিসানি বা গন্ধ নয়, ছোটখাটো জিনিসপত্রও নড়াছড়া করতে শুরু করল। একদিন রুহান দেখল, তার রং তুলিগুলো টেবিল থেকে নিজে নিজে মেঝেপে পড়ে গেল। আরেকদিন রাতে ঘুম ভেঙে দেখল, তার ঘরের দরজাটা হাট করে খোলা, অথচ সে নিজের হাতে ছিটকিনি লাগিয়ে ঘুমিয়েছিল। রুহানের ভেতরের যুক্তিবাদী মনটা ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল।
তার রাতের ঘুমও উবে গেল। সে সারা রাত জেগে থাকত, কান পেতে থাকত অশরীরী শব্দের জন্য। তার ছবি আঁকাতেও এর প্রভাব পড়ল। তার ক্যানভাসে এখন আর প্রকৃতির শান্তরূপ ফুটে ওঠে না, বরং ফুটে ওঠে বিকৃত ছায়াময় সব মুখ, ঘূর্ণি বাতাসের মতো হাহাকার করা সব আকৃতি। একদিন বিকেলে সে তার সবচেয়ে প্রিয় ক্যানভাসটার কাজ প্রায় শেষ করেছে। একটা শান্ত নদীর ছবি, যেখানে চাঁদের আলো পড়েছে। ছবিটা রেখে সে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। ফিরে এসে যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল। পুরো ক্যানভাসটা ধারালো কিছু দিয়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। রঙের ওপর লম্বা লম্বা আঁচড়ের দাগ, যেন হিংস্র কোনো পশু তার নখ দিয়ে ক্যানভাসটা ছিঁড়ে ফেলেছে। আর ক্যানভাসের ঠিক মাঝখানে, যেখানে চাঁদটা আঁকা ছিল, সেখানে লাল রং দিয়ে বেঁকিয়ে লেখা একা। রুহানের মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। এটা কোনো মানুষের কাজ নয়। এই ঘরে সে ছাড়া আর কেউ ঢোটেনি। তাহলে? ভয়ে আতঙ্কে সে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে আশেপাশের কয়েকটা কুকুর ডেকে উঠল, কিন্তু আর কেউ এগিয়ে এলো না। এই অভিশপ্ত বাড়িতে সন্ধ্যের পর কেউ আসে না। রাত তখন প্রায় 2টো। বাইরেটা থমথমে, কিন্তু হঠাৎ করেই ঝড় উঠল। আকাশ ভাঙ্গা বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি। কিন্তু এই ঝড় স্বাভাবিক ছিল না। বাতাস যেন পাগলের মতো গর্জন করছিল। রুহান দোতলার ঘরে বসেছিল। তার কানে আসছিল বাতাসের তীব্র শীষ। মনে হচ্ছিল হাজার হাজার সাপ যেন একসাথে ফনা তুলে হিসিস করছে। হঠাৎ ঘরের সমস্ত জানালা দরজা বিকট শব্দে দড়াম দড়াম করে আছড়ে পড়তে লাগল। রুহান দেখল বন্ধ জানালার কাঁচগুলো কাঁপছে, যেন কেউ বাইরে থেকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে। বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য সে দেখল জানালার ওপারে স্পষ্ট এক নারীর ছায়ামূর্তি। তার চুলগুলো ঝোড়ো হাওয়ায় উড়ছে। মূর্তিটা মিলিয়ে যেতেই একটা পৈশাচিক কান্নার আওয়াজ বাতাসের গর্জনের সাথে মিশে গেল। রুহান ভয়ে একটা চেয়ারের নিচে আশ্রয় নিল। তার মনে হচ্ছিল এই বাতাস, এই হাওয়া আজ তাকে মেরেই ফেলবে। সে শুনতে পেল কোনো এক নারী কণ্ঠে কে যেন ক্রমাগত তার নাম ধরে ডাকছে। রুহান, রুহান, আমার সাথে চলো। সেই কণ্ঠস্বরে ছিল তীব্র একাকিত্ব আর হাহাকার, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক শীতল অধিকারের দাবি। হঠাৎ করে এই ছাদ থেকে চাঙড় খসে পড়তে শুরু করল। বইয়ের তাক থেকে বইগুলো ছিটকে পড়ল। তার আঁকার সরঞ্জাম, ক্যানভাস সবকিছু যেন এক অদৃশ্য ঘূর্ণিঝড়ের মধ্যে শূন্যে উঠতে লাগল। রুহানের মনে হল এই ঘরটাই যেন একটা জীবন্ত সত্তা হয়ে উঠেছে এবং তাকে গিলে খেতে চাইছে। সে প্রাণপণে দৌড়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু দরজাটা খুলতে পারছিল না, যেন কেউ বাইরে থেকে আটকে রেখেছে। দরজায় ধাক্কা দিতে দিতে সে শুনতে পেল দরজার ওপাশ থেকে কে যেন খিলখিল করে হাসছে। সে এক পিশাচি উল্লাস। ভয়ে কাঁপতে কাঁপতে রুহান মেঝেতে বসে পড়ল। সে বুঝতে পারছিল তার আর পালানোর পথ নেই। হাওয়া তাকে ঘিরে ফেলেছে। সে চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল করিম চাচার কথা। সে সঙ্গী খোঁজে। এই অস্তিত্বটা কি তাকে তার সঙ্গী বানাতে চায় চিরকালের জন্য? যখন রুহানের মনে হচ্ছিল তার মৃত্যু আসন্ন, ঠিক তখনই ঝড়ের তাণ্ডব কিছুটা কমল। সে দেখল ঘরের মধ্যে ধুলোবালি আর শুকনো পাতার একটা ছোট ঘূর্ণি তৈরি হয়েছে। ঘূর্ণিটা ধীরে ধীরে বড় হতে লাগল এবং তার মধ্যে একটা অস্পষ্ট অবয়ব ফুটে উঠল, এক নারীর অবয়ব। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার দীর্ঘ চুল আর পরনের শাড়ির আঁচলটা বাতাসে উড়ছে। মূর্তিটা মিলিয়ে যেতেই একটা পৈশাচিক কান্নার আওয়াজ বাতাসের গর্জনের সাথে মিশে গেল। রুহান ভয়ে একটা চেয়ারের নিচে আশ্রয় নিল। তার মনে হচ্ছিল এই বাতাস, এই হাওয়া আজ তাকে মেরেই ফেলবে। সে শুনতে পেল কোনো এক নারী কণ্ঠে কে যেন ক্রমাগত তার নাম ধরে ডাকছে। রুহান, রুহান, আমার সাথে চলো। রুহানের সমস্ত ভয় যেন এক সন্তানে উবে গিয়ে এক অদ্ভুত স্থবিরতা চলে এলো। সে ফিসফিস করে বলল, কি চাও তুমি? ঘূর্ণি থেকে কোনো উত্তর এলো না, কিন্তু ঘরের তাপমাত্রা আরও কমে গেল। রুহানের মনে হল তার শরীরের রক্ত জমে যাচ্ছে। সেই নারী অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। তার সাথে সাথে এগিয়ে আসছিল তীব্র শিউলি ফুলের গন্ধ আর এক গভীর বিষাদের অনুভূতি। রুহান বুঝতে পারছিল ভয় পেলে সে হেরে যাবে। সে তার সমস্ত সাহস এক করে চিৎকার করে বলল,
আমি তোমার সঙ্গী হতে আসিনি, আমাকে মুক্তি দাও। তার চিৎকারের সাথে সাথেই ঘূর্ণিটা যেন আরও হিংস্র হয়ে উঠল। ঘরের জিনিসপত্র আবার উড়তে শুরু করল। নারী অবয়বটা একটা বিকট আর্তনাদ করে রুহানের দিকে ঝাঁপিয়ে পড়ল। রুহানের মনে হল এক বরফ শীতল বাতাস যেন তার শরীর ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে সে দেখল তার পাশে পড়ে থাকা একটা ভাঙা আয়নার টুকরোয় তার নিজের প্রতিবিম্ব। কিন্তু সেই প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছে এক নারী, তার ফ্যাকাশে মুখে এক বিজয়ের হাসি। কতক্ষণ পর জ্ঞান ফিরেছিল রুহানের মনে নেই। যখন চোখ খুলল তখন ভোরের আলো ফুটেছে। ঝড় থেমে গেছে। ঘরটা লণ্ডভণ্ড, যেন প্রলয় বয়ে গেছে, কিন্তু সবকিছু শান্ত। বাতাসে আর সেই পৈশাচিক গর্জন নেই, নেই কোনো শিউলি ফুলের গন্ধ। রুহান টলতে টলতে উঠে দাঁড়াল। তার সারা শরীর আঁচড়ের দাগ, জামাকাপড় ছেঁড়া। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। তার ক্যানভাস, রং, তুলি সবকিছু ফেলে রেখে শুধু প্রাণটা হাতে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। দৌড়ে দৌড়ে সে গ্রামের রাস্তায় করিম চাচাকে দেখতে পেল। করিম চাচা তার দিকে এগিয়ে আসছিল, তার চোখে গভীর উদ্বেগ। বাবু, আপনি ঠিক আছেন তো? কাল রাতে যে কি ঝড়টাই না গেল, মনে হচ্ছিল সব ভেনে চুরে নিয়ে যাবে। রুহান হাঁপাতে হাঁপাতে শুধু বলল, ওটা ঝড় ছিল না চাচা, ওটা ছিল হাওয়া। করিম চাচা আর কিচ্ছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে রুহানের কাঁধে হাত রাখল। রুহান সেদিনই প্রথম বাসে করে শহরে ফিরে আসে। সে আর কোনো দিন ছায়াদুপুর গ্রামে যায়নি, কোনো দিন ছবি আঁকার চেষ্টা করেনি। তার জীবন থেকে রং চিরদিনের মতো মুছে গেছে। তবে আতঙ্ক তাকে ছাড়েনি। আজও এই ব্যস্ত শহরের কোনো ফ্ল্যাটের বন্ধ ঘরে বসেও যখন হঠাৎ করে দমকা বাতাস দেয় বা জানালার সার্সিটা কেঁপে ওঠে, রুহান ভয়ে জমে যায়। তার মনে হয় সেই অভিশপ্ত রাতের হাওয়া হয়তো তার পিছু ছাড়েনি, হয়তো শহরের বাতাসেও মিশে গিয়ে সে অপেক্ষা করছে। কারণ কিছু হাওয়া শুধু বাতাস নয়, কিছু হাওয়া অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। আর সেই দীর্ঘশ্বাস একবার কাউকে ছুঁয়ে গেলে তার থেকে মুক্তি পাওয়া যায় না, কোনো দিনও না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।